Hello friends and welcome to Civil Services for Bengalis. It's an all-in one channel. এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়াও লেটেস্ট গভর্নমেন্ট জবসের নোটিফিকেশান দেওয়া হয়। তো প্লিজ ভিডিওটি পুরোটা দেখবে। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। আশা করছি আপকামিং গভর্নমেন্ট জবে চ্যানেলটি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে আমি নিয়ে এসেছি মেডিভেল হিস্ট্রির পার্ট 5। এর আগে আমি অলরেডি 4টা লেসন আপলোড করে রেখেছি, প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো গত সপ্তাহে আমি দিল্লি সুলতানি শাসন পড়িয়েছিলাম এবং সুলতানি শাসনের পতনের কারণ থেকে শেষ করেছিলাম। তো আজকে শুরু করব কিছু উল্লেখযোগ্য কেন্দ্রীয় আধিকারিক। ঠিক আছে, এগুলো খুব প্রিলিমসে অনেকবার আসে। ঠিক আছে, যে দিওয়ানি ইজারাত কোনটা হবে, অর্থমন্ত্রকের প্রধান, সেনাবাহিনী প্রধান, ন্যায় বিচারক, রাজ্য পরিষদের পরিচালক কী হবে। ঠিক আছে, তো এরকম থাকে, তো এগুলো জানা খুবই আবশ্যক। তো প্রথমে আছে উল্লেখযোগ্য কেন্দ্রীয় আধিকারিক মানে দিওয়ানি উইজারত, তিনি কে অর্থমন্ত্রকের প্রধান। তারপরে আছে দিওয়ানি আরিজ, দিওয়ানি আরিজকে সেনাবাহিনীর প্রধান। মধ্য ভারতে সেনাবাহিনীর প্রধানকে দিওয়ানি আরিজ বলা হতো বা দিল্লি সুলতানি শাসনকালে। ঠিক আছে, দিল্লি সুলতানি শাসনকালে অর্থমন্ত্রকের প্রধানকে দিওয়ানি উইজারত বলা হতো আর সেনাবাহিনীর প্রধানকে বলা হতো দিওয়ানি আরিজি মুঘলেকেও বলা হতো। দিওয়ানি রসালত হলো চিফ সর্দার হিসেবে ধর্মীয় অনুষ্ঠানে পৌরোহিত্য করা, মানে যে ধর্মীয় অনুষ্ঠানে চিফ সর্দার হিসেবে পৌরোহিত্য করে তাকে দিওয়ানি রসালত বলা হয়। দিওয়ানি ইনসা কাকে বলা হয়? সরকারি চিঠিপত্র, দলিল, দস্তাবেজ ও যোগাযোগ ভারপ্রাপ্ত যে দপ্তর ছিল সেই দপ্তরটাকে বলা হতো দিওয়ানি ইনসা, যেখানে সরকারি চিঠিপত্র বা যে কোনো সব দলিল দস্তাবেজ সবখানে যোগাযোগের ভারপ্রাপ্ত ছিল যে দপ্তরটা সুলতানি শাসনকালে, তাকে দিওয়ানি ইনসা বলা হতো। কাজী কাকে বলা হয় সেটা এখনও বলা হয়নি সময়। ন্যায় বিচারক বা মুসলিম শরিয়তের উপর ভিত্তি করে নিষ্পত্তিযোগ্য নাগরিক আইন, এই আইনের বিচার যে করে তাকে কাজী বলা হতো। ন্যায় বিচারক। উকিলিদার মানে রাজপ্রাসাদের যে পরিচালক ছিল তাকে বলা হতো উকিলিদার। বাড়িতে মোমালিক, সংবাদ বিভাগের প্রধানকে বলা হতো বাড়ি মোমালিক। তারপরে বলা আছে আমিরি মজলিস কাকে বলা হতো? রাজকীয় উৎসব আমোদ অনুষ্ঠানের প্রধান, এদের আমিরি মজলিস বলা হতো। মজলিসি আম, বন্ধু ও আমত্তদের নিয়ে গঠিত দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তদারকি করারকে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট প্রথমেগুলো তাও আমি বলে দিচ্ছি। প্রথমে দিওয়ানি এজরা, দিওয়ানি রসালাত, ইনসা, এগুলো ভালো করে রেখে রাখবে, দরকার পড়লে এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দাও বলছি। পরবর্তীতে আছে দিওয়ানি বন্দেগান। এটা কাকে বলা হতো? কৃতদাসদের দেখাশোনার জন্য একটা বিভাগ প্রতিষ্ঠা ছিল, সেটা হলো দেওয়ানি বন্দেগান, যেগুলো কৃতদাসদের বা দাসদের দেখাশোনা করতো, বিভাগ সেগুলো তাদের। সদর সুদূর মানে ধর্মীয় বিষয়ে প্রতিষ্ঠান ও যোগ্য পণ্ডিত ও সাধু সন্তদের বৃত্তিদান করার জন্য যে সেটা ছিল আধিকারিক ছিল, তাকে বলা হতো সদর সুদূর। মুশরিফি মুমুলেক মানে অর্থ দপ্তরের সচিব। সুলতানি যুগে অর্থ দপ্তরের সচিবকে বলা হতো মুশরিফি মুমলিক। অনেকগুলি আছে এখনো। দাহিরি মুমালিক রাজকীয় চিঠিপত্রের নিয়ন্ত্রণের প্রধানকে বলা হতো। সদরি জাহান ধর্মীয় দাতব্য বৃত্তিদানের প্রধান অধিকারিককে বলা হতো। এমনকি আমিরি হাজির রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হতো। নায়েব ওয়াজির কাকে বলা হতো? উপমন্ত্রীকে। কাজী মুমালিক অর্থ দপ্তরের প্রধান সচিবকে বলা হতো। দুবার হলো, একবার মুশরিফি মুমালিকও বলা হতো অর্থ দপ্তর সচিবকে, আর কাজী মুমালিক বলা হতো অর্থাৎ প্রধান সচিবকে। কাজী উল কাজাত মানে প্রধান যে বিচারপতি ছিল তাকে বলা হতো। ঠিক আছে, এই উল্লেখযোগ্য দপ্তরগুলো মনে রাখবে। পরবর্তীতে আছে প্রাদেশিক ব্যবস্থা। কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, এগুলো খুবই পরীক্ষায় আসে। ঠিক আছে, লাইক ইকতাটা কি? প্রাদেশিক ব্যবস্থার সময় সামরিক অঞ্চলগুলি ইকতা নামে পরিচিত ছিল। পূর্বোত্তর ইকতা নববিজিত রাজ্যগুলিকে নিয়ে বৃহৎ প্রদেশ পরিণত করা হয়। এই প্রদেশগুলিকে নিযুক্ত ও সামরিক শাসনকর্তা বলা হতো ওয়ালি বা মুক্তিম।
অনেকগুলো অঞ্চল, ঠিক আছে, সেই অঞ্চলগুলোকে একটি ইক্তা করে ভাগ করা হতো, ঠিক আছে। তো ইক্তাভাবে এক একজনকে ইসে করে দেওয়া হতো, এটাকে বলা হয় ইক্তা। তারপর আছে শিখ। শিখ কি প্রদেশগুলিকে কতগুলি শিখ বা জেলায় ভাগ করা হতো। শিখের প্রধানকে বলা হতো শিকদার, ঠিক আছে। নববিজিত রাজ্যগুলিকে নিয়ে বৃহৎ প্রদেশ, মানে পুরো যে এটা আছে বৃহৎ প্রদেশ একটা গোল করে আমি দেখি, বলে দিচ্ছে যে ইক্তা নববিজিত রাজ্যগুলিকে নিয়ে বৃহৎ প্রদেশ পরিণত করা হয়। যেগুলো নববিজিত রাজ্য থাকতো সেগুলো সবগুলো মানে টোটালটা হলো ইক্তা, হ্যাঁ। আর এই প্রদেশটাকে আবার কতগুলি জেলায় ভাগ করা হতো, ছোট ছোট জেলা, মনে করো এটা একটা রাজ্য, আর এগুলো ছোট ছোট জেলা, এগুলোকে বলো জেলাগুলোকে বলা হতো শিখ, ঠিক আছে। আর পোর্টালটাকে বলা হতো ইক্তা। আর এই জেলাগুলোর যে প্রধান ছিল তাকে বলা হতো কি শিকদার, জেলাদের প্রধানকে বলা হতো শিকদার। আবার এই যে জেলাগুলো আছে এই জেলাগুলো আবার কি কতগুলো গ্রাম দিয়ে তৈরি হতো পরগনা, ঠিক আছে। জেলাগুলি আবার কি পরগনা ভাবে ভাগ ছিল, অনেকগুলো পরগনা, একটা দুটো তিনটা। এই পরগনা যে ছিল পরগনার প্রধানকে বলা হতো আমিন, ঠিক আছে। আবার প্রতিটা পরগনা মানে মহকুমাকে আবার গ্রাম দিয়ে তৈরি হতো, কতগুলি গ্রাম দিয়ে তৈরি হতো, মানে ইটস লাইক ইকটা মানে তুমি ভাববা রাজ্য, শিখ মানে হবে ডিস্ট্রিক্ট, পরগনা মানে হবে তোমার পুরো একটা গ্রামের প্রধান অনেকগুলো গ্রাম নিয়ে, আর গ্রাম তো গ্রামই ছোট অনেকগুলো গ্রাম, এই অনেকগুলো গ্রাম নিয়ে তৈরি হতো পরগনা, ঠিক আছে। গ্রামের প্রধানকে বলা হতো মুকদ্দম বা চৌধুরী, গ্রামের হিসাব রক্ষককে বলা হতো পাটোয়ারি। এগুলো সব সুলতান যুগে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এছাড়াও সুলতানি যুগে আর কি কি উল্লেখযোগ্য জিনিস ছিল, যেমন 1 সিলভার টঙ্কা মানে 48 জিতল খলজির সময়, 50 জিতল তুগলকের সময় ছিল। তবে ভূমি প্রধানত 3টি ভাগে ভাগ হতো। ইক্তা অভিজাত বর্গদের দেওয়া হতো, যারা অভিজাত ছিল তাদের ইক্তাতে দেওয়া হতো। খালিসা সুলতানের খাস জমি ছিল যেটা। ইনাম ধর্মগুরু ও ধর্মীয় স্থানকে দেওয়া হতো, ঠিক আছে। এই 3 রকমের ভূমি থাকতো তখন। ইক্তা মানে একটু আগে বললাম বড় জমিটা, ওই ইক্তার একটু দেওয়া হতো অভিজাত বর্গদেরই দেওয়া হতো বড় জায়গা। খালিসা যেটা সুলতানের প্রধান, সুলতানের খুব খাস ছিল, খুব প্রিয় জায়গা ছিল, সেটাকে বলা হতো খালিসা। আর ইনাম যে একটা ভূমি ছিল ওটারও ধর্মীয় গুরু ও ধর্মীয় স্থানকে দেওয়া হতো। জাতপাত বংশানুক্রমে চলে এসেছিল, জাতপাত ছিল, সতীদাহ প্রথা ছিল না, ঠিক আছে। তো জাতপাত বংশানুক্রমে চলে এসেছিল, সতীয় পর্দা প্রথাও ছিল। তুর্কি ইরানীয়রা আফগান ও ভারতীয় মুসলমানদের মধ্যে অন্তর্বিবাহ কখনো হতো না, এরকম ছিল। মুসলমানদের মধ্যে ভাগ ছিল, অনেকে থাকতো তুর্কি মুসলিম, অনেকে ইরানীয় মুসলিম, অনেকে থাকতো আফগান মুসলিম, আর অনেকে থাকতো ভারতীয় মুসলিম। ওদের মধ্যে ওদের মধ্যে বিবাহ হতো না। অমুসলিমদের বিশেষত হিন্দুদের জিজিয়া কর দেওয়া হতো, জিজিয়া যে ট্যাক্সটা ছিল যেটা শুধুমাত্র হিন্দুদের জন্য হয় সেটা তখনও দিতে হতো, ঠিক আছে। এগুলো সুলতানি যুগের কিছু এসে। তারপরে বলছে আবার কিছু বিশেষ স্থাপত্য নিদর্শন, যেমন কিছু কিছু বিশেষ স্থাপত্য সুলতানি যুগে করা হয়েছিল, সেগুলো কে করেছিল আর কি, ঠিক আছে। যেমন কুয়াতুল ইসলাম মসজিদ, এটা কোথায় দেখা যায়? দিল্লিতে। আর এটা কে নির্মাণ করেছিল? কুতুবউদ্দিন আইবক। কুয়াতুল ইসলাম মসজিদ দিল্লিতে হয়েছিল, আর এটি নির্মাণ করেছিল কুতুবউদ্দিন আইবক। এছাড়াও আড়াই দিন কা ঝোপড়া যেটা আছে আজমিরে, ঠিক আছে, রাজস্থানের আজমিরে আছে, আর এটাও কুতুবউদ্দিন আইবকই তৈরি করেছিল। কুতুব মিনার যেটা দিল্লিতেই আছে, ঠিক আছে। কুতুব মিনার ইলতুৎমিশ শেষ করেছিল, কিন্তু শুরু করেছিল কুতুবউদ্দিন আর শেষ করেছিল ইলতুৎমিশ, ঠিক আছে, কুতুবউদ্দিনের জামাতা। তো কুতুব মিনার অ্যাকচুয়ালি যে আছে, কুতুব মিনার কিন্তু কুতুবউদ্দিন আইবকের নাম হিসাবে হয়নি। কুতুব মিনার হয়েছিল একটি খাজা কুতুবউদ্দিন নামে সুফি সন্ত ছিল কুতুবউদ্দিনের সময়কালে, ও নাম হিসেবে হয়েছিল, ঠিক আছে, কুতুব মিনার, এটা মনে রাখবে। তারপরে আছে হজরত গম্বুজ, এটি কোথায় আছে? এটিও দিল্লিতে। আর এটি কে তৈরি করেছে? আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা, এবার WBCS 2020 যে প্রিলিমসটা হলো সেটাতে এটা এসেছিল। আলাই দরওয়াজা কে তৈরি করেছিল? আলাউদ্দিন খলজি। আর এটা কোথায় আছে? দিল্লিতে, এটা কুতুব মিনারের মধ্যে আছে, ঠিক আছে, আলাউদ্দিন খলজি। জামাতখানা মসজিদ এটাও দিল্লিতে আছে, আর এটা তৈরি করেছিল আলাউদ্দিন খলজি, ঠিক আছে। পরবর্তী আছে গিয়াসউদ্দিন তুগলকের সমাধি, এটা কোথায় আছে? দিল্লিতে, আর এটি মোহাম্মদ বিন তুগলক করেছিল, ঠিক আছে, গিয়াসউদ্দিন তুগলকের সমাধি। আরেকটা আছে তুগলকাবাদ দুর্গ দিল্লিতেই আছে, তুগলকাবাদ ফোর্ট বলে, ঠিক আছে। তুগলকাবাদ দুর্গ এটি তৈরি করেছিল গিয়াসউদ্দিন তুগলক। মঠ কি মসজিদ,
দিল্লি। এটি সিকান্দার লোদির প্রধানমন্ত্রী। মঠ কি মসজিদ যেটা ছিল না, সেটা দিল্লিতে আছে, কিন্তু এটা তৈরি করেছিল সিকান্দার লোদির প্রধানমন্ত্রী। তার নামটা দেওয়া নেই এখানে, কিন্তু বলছে সিকান্দার লোদির প্রধানমন্ত্রী। এগুলো কিছু উল্লেখযোগ্য স্থাপত্য ছিল। সুলতানি যুগের সঙ্গীতের মধ্যে কি আছে, সঙ্গীত পরিচালক কজন ভালো ভালো সঙ্গীত ছিল আমির খুসরু। যেমন আমির খুসরু, তিনি ছিল 1252 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে। সনম ও ঘোড়া রাগের প্রবর্তক। সনম ও ঘোড়া রাগ যেটা আছে গান সঙ্গীতের মধ্যে, আমির খুসরু তৈরি করেছে। আমির খুসরু তিনি তবলা আর সেতার, এই দুটা আমির খুসরুই আবিষ্কার করেছিল। তবলা ও সেতার যেটা আছে, এটা পণ্ডিত আমির খুসরু তৈরি করেছিল। ঠিক আছে। আর তাকে ভারতের তোতা পাখিও বলা হয়। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খুসরুকে, এটা মনে রাখবে। তিনি ভারতীয় ও ইরানীয় সুরের সংমিশ্রণে কাওয়ালি গান তৈরি করেছিল। কাওয়ালি যে গানটি হয়, তিনি এই আমির খুসরুই তৈরি করেছিল। ভারতীয় সুর আর ইরানীয় সুর দুটোকে মিক্স করে দিয়েছিল, মিক্স করে যে সুরটা এসেছিল সেটাকে কাওয়ালি বলা হতো। ঠিক আছে, কাওয়ালি। হচ্ছে সাহিত্য। সুলতানের যুগে কিছু উল্লেখযোগ্য সাহিত্যের মধ্যে তারিখি ফিরোজ শাহী, এই বুকগুলোর নাম মনে রাখবে, বুকগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে পরীক্ষায়। তারিখি ফিরোজ শাহী 1260 পর্যন্ত তুগলক বংশের ইতিহাস লেখা আছে তারিখি ফিরোজ শাহী। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলকের সময় থেকে শুরু। এই তারিখি ফিরোজ শাহী কে লিখেছিল? বারনি, ঐতিহাসিক বরনি লিখেছিল। মিনহাস ও সিরাজ লিখেছিলেন তাবাকিত নাসিরি। তাবাকিত নাসিরি কে লিখেছিলেন? মিনহাস ও সিরাজ। গিয়াসউদ্দিন এছাড়াও আছে আমির খুসরু লিখেছিল ফার্সি কবিতাতে ভারতীয় ধারা মিশ্রিত, যা বলা হয় সাবেকিন, এটা অত ইম্পর্টেন্ট না। গিয়াসউদ্দিন তুগলকের সময় তুগলকনামা রচনা করেন। আমির খুসরু তুগলকনামা রচনা করেছিল। ঠিক আছে, দ্যাটস অল ফর সুলতানি যুগ। ঠিক আছে, সুলতানি যুগ এটুকু পর্যন্তই দেওয়া আছে। তো সুলতানি পরবর্তীতে আমরা দেখব ইম্পর্টেন্ট জিনিস, প্রাদেশিক রাজাদের উত্থান। ঠিক আছে, প্রাদেশিক রাজাদের উত্থানের মধ্যে বাংলার উত্থানটা ইম্পর্টেন্ট। আমরা যেহেতু ডব্লিউবিসিএস এর জন্য অনেকে তৈরি হচ্ছে, তো বাংলা উত্থানটাও জানা উচিত। বাংলা উত্থানে কি ছিল? সুলতানি আমলে কিন্তু বাংলা একটি স্বাধীন রাজ্য ছিল। ঠিক আছে, সুলতানি আমলে বাংলা খুব একটা স্বাধীন রাজ্য ছিল। বাংলায় দুটি রাজবংশ শাসন করত। তখন সুলতানি যে আমলটা ছিল, ওই সময়ে সিমিলার টাইমে বাংলায় দুটি রাজবংশ শাসন করতো। একটা হলো ইলিয়াস শাহী বংশ, একটা হলো হুসেন শাহী বংশ। ঠিক আছে, বাংলা স্বাধীন ছিল, কোনো অধিকার ছিল না কাউকে রিপোর্ট করতে হতো না, নিজেরাই রাজা। ঠিক আছে, তো একটা ছিল তখন মূলত দুই রাজবংশ রাজত্ব করতো, একটা হলো ইলিয়াস শাহী বংশ, একটা হলো হোসেন শাহী বংশ। তো ইলিয়াস শাহী বংশটা যেটা আছে, ওটা শুরু ছিল 1342 খ্রিস্টাব্দ থেকে। ঠিক আছে, তো ইলিয়াস শাহী বংশ কে ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম রাজা বা ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করে। ঠিক আছে, ইলিয়াস বংশ প্রতিষ্ঠা কে করে? ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠা করে 1342-এ। ইলিয়াস শাহের পরবর্তীতে কে আসে? সিকান্দার শাহ, যে ইলিয়াসের পুত্র এবং ইলিয়াস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। প্রায় 30 বছর রাজত্ব করেছিল 1358 থেকে 1391 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিকান্দার শাহ ইলিয়াস শাহের পুত্র ছিল এবং বাংলার সর্বশ্রেষ্ঠ শাসকও ছিল। ঠিক আছে, তিনি পান্ডুয়ায় আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন এবং কোতোয়ালি দরজাও নির্মাণ করে। আর তার পরবর্তীতে এসেছিল গিয়াসউদ্দিন আজম শাহ। 1391 থেকে 1410 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। ঠিক আছে, সিকান্দার শাহের উত্তরসূরি হিসাবে। তার আমলেই মা হুয়ান চৈনিক পরিবারযোগ ভারতে আসেন। ঠিক আছে, এগুলো হলো বাংলা স্বাধীন রাজ্য ইলিয়াস শাহ বংশের। প্রথমে ইলিয়াস শাহ তৈরি করলো, তারপরে তার সর্বশ্রেষ্ঠ শাসক ছিল সিকান্দার শাহ, তার পরবর্তীতে গিয়াসউদ্দিন আজম শাহ। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এখানে বলে দিই। গিয়াসউদ্দিনের পুত্র সৈফুদ্দিন হামেজা শাহ এক দাস কর্তৃক নিহত হন। গিয়াসউদ্দিন ছিল, তার পুত্রকে একজন দাস মেরে ফেলেছিল। 1415 খ্রিস্টাব্দে তারাপুরা হিন্দুরাজ নিহত হন। 1415 খ্রিস্টাব্দে তারাপুর হিন্দুরাজ গণেশ সিংহাসনে বসেন এবং
দান দানুজ মর্দন দেব নাম নিয়ে। রাজা গণেশের মৃত্যুর পর তার পুত্র মৃত্যুর পর মানে কি হয়েছিল, গিয়াসুদ্দিনের মৃত্যুর পর যে তার পুত্র যখন শাসন করছিল তখন সেই সৈফুদ্দিন শাহকে একজন দাস মেরে ফেলেছিল, ঠিক আছে, একজন দাস মেরে ফেলেছিল। এবং তারপর কি হয়েছিল, হিন্দু রাজা গণেশ সিংহাসনে বসেছিল, কি নাম নিয়ে, দানুজমর্দন নাম নিয়ে বসেছিল। কিন্তু রাজা গণেশের মৃত্যুর পর তার যে পুত্র ছিল রাজা গণেশের ওই পুত্র কি করেছিল, মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। মুসলিম ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নামে শাসন করা শুরু করলো। তিনি বৃহস্পতি মিশ্রের পৃষ্ঠপোষক ছিলেন। জালালউদ্দিনের পুত্র শামসুদ্দিন আহমদ শাহ কৃতদাস নাসির খান দ্বারা নিহত হন এবং নাসির খান এরপর সিংহাসন গ্রহণ করেন। মানে জালালউদ্দিনের পুত্র আবার তার কৃতদাসকে দ্বারা নিহত হয়েছিল, ঠিক আছে। কিন্তু অভিজাত বর্গ তাকে হত্যা করে ইলিয়াস শাহের নাতি নাসিরউদ্দিন মাহমুদ শাহকে সিংহাসনে আবার বসায়। এগুলো খালি এরকমভাবেই চলত তখন। তো এটা দেখি অন্ধকার যুগ কি আছে, 1487 থেকে 93 পর্যন্ত সময়ে বাংলার কিছু হাবশির দ্বারা শাসিত হয়। এই সময়কে অন্ধকার যুগ বলতো, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তারপরে আসলো হুসেন শাহী বংশ, এগুলো গেল ইলিয়াস শাহী বংশ। এর পরবর্তীতে আসলো হুসেন শাহী বংশ। তো হুসেন শাহী বংশটি কি, শাহজাদা বারাবাক হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠা ছিল। হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা কে, শাহজাদা বারবাক হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠা ছিল। তিনি নিজেই সুলতান শাহজাদা উপাধি গ্রহণ করেছিল। আলাউদ্দিন হুসেন শাহ 1494 থেকে 1519 বাংলায় হুসেন শাহী বংশের পত্তন করেন। কে পত্তন করেন, আলাউদ্দিন হুসেন শাহ। বাংলায় হিন্দু জনগোষ্ঠী তাকে নিপত তিলক ও জগৎভূষণ অক্ষয় ভূষিত করে। বাংলার আকবর নামেও পরিচিত। প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় যে বাংলার আকবর নামে কে পরিচিত, ঠিক আছে। তো বলবে কি, বাংলার আকবর নামে পরিচিত হলো আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত, ঠিক আছে। এই শ্রী চৈতন্যদেব যে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিল, এই আলাউদ্দিন হুসেন শাহর আমলেই বৈষ্ণব ধর্ম প্রচলন করেছিল, ঠিক আছে। হুসেন শাহ ছোট সোনা মসজিদ বাংলাদেশে তৈরি করেছিল। হুসেন শাহর পরে আসলো নাসরাত শাহ, যিনি 1519 থেকে 33 পর্যন্ত রাজত্ব করেছিল। পর্তুগিজরা তার আমলে কঠিন নির্মাণ করেন। 1532 সালে উনি মারা গেলেন এবং নাসরাত শাহের উত্তরাধিকার দুর্বল ছিল এবং 1538 সালে শের শাহ বাংলা দখল করে নেয়। এরপরে 1538 সালে যখন শের শাহ আসলো, শের শাহ বাংলাকে দখল করছে, তখন আর বাংলার স্বাধীন রাজ্য থাকলো না, ঠিক আছে। এবং এই বংশের শেষ সুলতান হলো গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, উনি শেষ সুলতান ছিল বাংলার। পরে চলে যাবো একবারে গুজরাট ছিল, এগুলো এসেছিল, এগুলো ওরকম অনেক রাজা ছিল। তো আমি একবার ইম্পর্টেন্ট জিনিসটাতে আসি, বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্য থেকে অনেক প্রশ্নই এসে থাকে। তো বিজয়নগর সাম্রাজ্য ছিল যে, বিজয়নগর সাম্রাজ্য ও তার রাজধানী হাম্পির প্রতিষ্ঠাতা হলেন। বিজয়নগর রাজধানী কি ছিল, হাম্পি, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। আর এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম হরিহর ও প্রথম বুক্কা ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারা ছিলেন সঙ্গমের পুত্র। প্রথম হরিহর ও প্রথম বুক্কা কাকাটিয়া সামন্ত রাজার, পরবর্তীকালে কাপিল্য রাজ্যের মন্ত্রী ছিলেন। বিজয়নগর সাম্রাজ্য বাহমনি রাজ্যের দক্ষিণে অবস্থিত। তো এটা মনে রাখবে যে বিজয়নগর সাম্রাজ্যর রাজধানী কি ছিল, হাম্পি। আর কে প্রতিষ্ঠা করেছিল, প্রথম হরিহর এবং প্রথম বুক্কা। বিজয়নগরে মূলত ভাষাগুলি কি ছিল, কন্নড়, তেলুগু ও সংস্কৃত। বিজয়নগর সাম্রাজ্য ছিল 3টি রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল, ঠিক আছে। 3টি নেই, 4টি। এটি হলো সঙ্গম বংশ, সালুব বংশ, তুলব বংশ আর রবিরু বংশ। বিজয়নগর সাম্রাজ্য 4টি রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। সঙ্গম বংশের কে ছিল, এই যে প্রথম হরিহর প্রথম বুক্কা যারা প্রতিষ্ঠা করেছিল তারা সঙ্গম বংশেরই ছিল, ঠিক আছে। 1336 থেকে 1485 খ্রিস্টাব্দ পর্যন্ত এর দুজন ছিল। এর পরবর্তীতে কি আসছে, প্রথম হরিহর কি বলছে, প্রথম হরিহর প্রথম বুক্কা 1377 পর্যন্ত এরা রাজত্ব করলো। তার পরবর্তীতে আসলো দ্বিতীয় হরিহর, প্রথম বুক্কার উত্তরাধিকারী এবং বাহমনি রাজ্যে উনি মৃত্যুর পর তিনি, এগুলো অত দেখতে হবে না। দেবরায়
প্রথম, তারপর দেবরায় শাসন করলো, দ্বিতীয় দেবরায় শাসন করলো 1424 থেকে 1446, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। এসব সঙ্গ বংশের উল্লেখযোগ্য রাজা ছিল। অচ্যুত দেবরায়, সদাশিব রায়, দ্বিতীয় দেবরায় পর্যন্ত ছিল, আই থিঙ্ক দ্বিতীয় দেবরায় পর্যন্ত ছিল সঙ্গম বংশ। তারপরে আসলো সুলভ বংশ, যেটা 1485 থেকে 1505 পর্যন্ত চলেছিল, ঠিক আছে। এই সুলভ বংশের প্রতিষ্ঠাতা ছিল সালুভন নারসিংহ দেব রায়, ঠিক আছে, এখানে একটি ইম্পর্টেন্ট আছে। তারপরে আসলো তুলভ বংশ, যেটা 1505 থেকে 1570 করলো। এই যে কৃষ্ণদেব রায়, তুলভ বংশেরই একজন উল্লেখযোগ্য রাজা ছিল কৃষ্ণদেব রায়, ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষা আসে। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিল? তুলুভ বংশের। বীর নরসিংহের ভাই কৃষ্ণদেব রায় সিংহাসনে বসেন। তার সঙ্গে পর্তুগিজ গভর্নর আলবুকার্ক এর সুসম্পর্ক ছিল। বিজয়নগর সাম্রাজ্য তার সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠে তিনি বিজয়মহল, হাজাররাম মন্দির ও বিঠলাস্বামী মন্দিরও প্রতিষ্ঠা করেন। কৃষ্ণদেব রায়, এই কৃষ্ণদেব রায়ের সিরিয়ালও অনেকে দেখেছো, ঠিক আছে। রাজা কৃষ্ণদেব রায়, তার রাজসভায় যে অষ্টদিগ্গজ ছিল তাদের মধ্যে ছিল পেরান্না, থিম্মানা, আয়ালু, রাজা পিঙ্গলি, সুরানা, ধুর্জটি, মল্লন, তেনালি রামাকৃষ্ণ। এই তেনালি রামাকৃষ্ণ নিয়েই অনেক সিরিয়াল হয়েছে, ঠিক আছে। কৃষ্ণদেব রায়েরই শাসনকালে উনি এই অষ্টদিগ্গজ ছিল, ঠিক আছে। তেনালি রামা বলে সিরিয়ালও হতো। তিনি পাণ্ডুরঙ্গ মহাত্মায়াম রচনা করেছিলেন। পাণ্ডুরঙ্গ মহাত্মায়াম কে রচনা করেছিল? তেনালি রামকৃষ্ণ। তারপরে এই তুলভ বংশের পরবর্তী বংশ কি ছিল? আরবির বংশ, যেটা রাজত্ব করেছিল 1570 থেকে 1665 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। তো বিজয়নগরের শাসন ব্যবস্থাটা একটু দেখি কীরকম শাসন ব্যবস্থা ছিল। সমস্ত সাম্রাজ্য কয়েকটি মণ্ডল বা প্রদেশে বিভক্ত ছিল। পর্তুগিজ পর্যটক পায়েজ বিজয়নগরের 200টি প্রদেশের কথা বলেছিল। 200টি প্রদেশ ছিল সমস্ত বিজয়নগর সাম্রাজ্যে, ঠিক আছে। তিনি দক্ষিণাত্যের গুলবর্গায় তার রাজধানী স্থাপন করেছিল। এবং এক মিনিট, বিজয়নগর সাম্রাজ্যের পরে এখানে আসবে। হ্যাঁ, প্রাদেশিক শাসনকর্তাদের নায়ক বলা হতো। যারা একটা প্রদেশ শাসন করতো তাদের নায়ক বলা হতো। প্রদেশগুলি আবার নাড়ু বা জেলায়, জেলাগুলি আবার স্থল বা মহকুমায়, স্থলগুলি আবার গ্রামে। মানে এটা হলো টোটাল প্রদেশ থাকতো, ঠিক আছে। এই প্রদেশটাকে যে শাসন করতো তাকে নায়ক বলা হতো, যাকে যখন আমরা এখন সিএম বলি, ঠিক আছে। এই প্রদেশগুলিকে আবার নাড়ু বা জেলা বা ডিস্ট্রিক্ট বা নাড়ু ডিস্ট্রিক্ট থাকবে প্রতিটা প্রদেশে, সেমভাবে এরকম করে ওরা শাসন করতো। আবার ডিস্ট্রিক্টকে মহকুমায় এখনকার মতনই মহকুমায় করতো, এবং স্থলগুলি গ্রামে বিভক্ত ছিল। মহকুমার গ্রাম এই দুটোভাবে বিভক্ত ছিল, এইভাবে ওরা শাসন করতো। তো এরকম এই একটা প্রদেশের মতো এরকম 200টা প্রদেশ ছিল এই বিজয়নগর সাম্রাজ্যে, ঠিক আছে। 200টা রাজ্য মনে করো, এত বড় ছিল। আর সবাই এক একটা প্রদেশের রাজ্য ইসেকে বলা হতো নায়ক, ঠিক আছে। আর এই 200টা রাজা ছিল এরা, যেমন কৃষ্ণদেব রায় একজন। সমাজে নারীদের সম্মান ছিল। মধ্যযুগে একমাত্র বিজয়নগর সাম্রাজ্যই মহিলারা নানা কর্মে নিযুক্ত হতেন, যুদ্ধকার্য পরিচালনা করতেন। বিজয়নগর সাম্রাজ্যে মহিলাদের স্থান খুব মেন্সে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বড় করে। বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্বন্ধে যত জানো বলো, তো এগুলো বলবে, ঠিক আছে। সমাজে নারীর যে সম্মান ছিল, মধ্যযুগে একমাত্র বিজয়নগর সাম্রাজ্য ছিল মহিলাদের নানা কর্মে নিযুক্ত হতেন এবং যুদ্ধকার্য পরিচালনা করত। বাণিজ্য কী ছিল? বিজয়নগরে 300টা বন্দর ছিল। ওই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল, আফ্রিকার মধ্যে ব্যবসা বাণিজ্য চলত। বিজয়নগরে সোনা ও রূপা ও তামার মুদ্রার প্রচলন ছিল। মুদ্রায় দেবদেবী, জীবজন্তুর প্রতিকৃতি অঙ্কিত থাকত। প্রজাদের সম্পদ কর, বিক্রয় কর, যুদ্ধ কর, বিবাহ কর, আদালত কর, মন্দিরকে প্রদয় কর প্রভৃতি নানা ধরনের করও দিতে হতো, ঠিক আছে। বিজয়নগরের স্থাপত্য কিছু। বিজয়নগরের রাজারা স্থাপত্য ও ভাস্কর্যের পৃষ্ঠপোষক ছিল। তারা বহু সাদৃশ্য, সুরাম্য প্রাসাদ, মন্দির ও হাম্পি নির্মাণ করেন। কৃষ্ণদেব রায় বীরপাক্ষ মন্দির, হাজার রামা মন্দির, ঠিক আছে, বিঠলস্বামী মন্দির, এগুলো কৃষ্ণদেব রায় তৈরি করেছিল। ভরদ্বাজা একমাব্রতনাথ মন্দির,
ঠিক আছে। মন্দিরের দেওয়ালগুলিতে আবার রামায়ণ মহাভারতের গল্পগুলি ছবি আকারে খোদিত থাকতো। বিখ্যাত পাথরের রথ স্থাপত্য এই হাম্পি আমলেই তৈরি হয়, পাথরের রথ। ঠিক আছে, এগুলো ছিল বিজয়নগরের সাম্রাজ্য। তো এই লেসনে এটুকুই থাকলো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো। ঠিক আছে, পিডিএফ চাইলে আমি পিডিএফ আপলোড করে দেবো টেলিগ্রামে, যা টেলিগ্রামে জয়েন করিনি টেলিগ্রামে জয়েন করতে পারো। ফেসবুক পেজেও লাইক করতে পারো, ওখানে ফলো করতে পারো। ঠিক আছে, আমি সব লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। এর পরবর্তী লেসনে আমরা বাহমানি সাম্রাজ্য দেখবো, আর পরবর্তী কী আছে সেগুলো দেখবো। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।